আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ। আমি মোহাম্মদ ইসলাম, সহকারী শিক্ষক, জিননগর মাধ্যমিক বিদ্যালয়ের অনলাইন ক্লাস থেকে তোমাদের সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা। আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। অবশ্যই দোয়া করি ভালো থাকো, সুস্থ থাকো এবং প্রতিদিনই আমাদের অনলাইন ক্লাসের সাথে যুক্ত থাকো। আমি আজ আলোচনা করব নবম ও দশম শ্রেণীর বাংলা দ্বিতীয় পত্রের সমাস অংশ থেকে। আজ আমার আলোচ্য বিষয় তৎপুরুষ সমাস। আমি আলোচনা করব তৎপুরুষ সমাস থেকে। তৎপুরুষ সমাস তৎপুরুষ সমাস কি বা কাকে বলে? তৎপুরুষ সমাস কয় প্রকার, কি কি, সেগুলো আজকে আমি আলোচনা করব একে একে। তৎপুরুষ সমাস পূর্বপদের বিভক্তি লোপে যে সমাস হয় এবং যে সমাসে পরপদের অর্থ প্রধান রূপে বোঝায় তাকে তৎপুরুষ সমাস বলে। তৎপুরুষ সমাসে দ্বিতীয়া বিভক্তি থেকে সপ্তমী পর্যন্ত যে কোনো বিভক্তি থাকতে পারে এবং বিভক্তির নাম অনুসারে এদের নামকরণ করা হয়। পূর্বপদের বিভক্তির নাম অনুসারে এদের নামকরণ করা হয়। যেমন বিপদাপন্ন। আমি একটু লিখে দেখালে মনে হয় বিষয়টা আর একটু পরিষ্কার হয়। বিপদাপন্ন। বিপদাপন্ন এটি তৎপুরুষ সমাস, কিন্তু এখানে বিভক্তি যোগ হয়েছে দ্বিতীয়া বিভক্তি যোগে সমাস নিষ্পন্ন হয়েছে। তৎপুরুষ সমাস হয়েছে বিপদাপন্ন। আমরা বিভক্তির যুক্ত সমাসের আলোচনায় পরে যাব, তার আগে জেনে নেই তৎপুরুষ সমাস কত প্রকার, কি কি। তৎপুরুষ সমাস 9 প্রকার। প্রথম দ্বিতীয়া তৎপুরুষ, তারপরে তৃতীয়া তৎপুরুষ, চতুর্থী তৎপুরুষ, পঞ্চমী তৎপুরুষ সমাস, ষষ্ঠী তৎপুরুষ সমাস, সপ্তমী তৎপুরুষ সমাস, তৎপুরুষ সমাস, উপপদ তৎপুরুষ সমাস এবং অলুক তৎপুরুষ সমাস। আমি একে একে সেগুলি সবই আলোচনা করব। প্রথমে আলোচনা করছি দ্বিতীয়া তৎপুরুষ সমাসের। প্রথমে আলোচনা করব দ্বিতীয়া তৎপুরুষ সমাস। তার আগে আমরা জেনে নেই দ্বিতীয়া তৎপুরুষ সমাস কাকে বলে। পূর্বপদে দ্বিতীয়া বিভক্তি লোপে যে সমাস হয় তাকে দ্বিতীয়া তৎপুরুষ সমাস বলে। দ্বিতীয়া তৎপুরুষ সমাসের বিভক্তি কে, রে, এগুলো দ্বিতীয়া তৎপুরুষ সমাসের বিভক্তি। আমি শুধু একে একে সংজ্ঞাগুলো লেখা সম্ভব নয়, যেহেতু অনেক সময়ের ব্যাপার। শুধু প্রত্যেকটির একটি করে উদাহরণ দিয়ে আমি বোঝাবার চেষ্টা করছি। প্রথমত দ্বিতীয়া তৎপুরুষ সমাস। দ্বিতীয়া তৎপুরুষ সমাস। দ্বিতীয়া তৎপুরুষ সমাসের সংজ্ঞা বলেছি যে পূর্বপদের বিভক্তি লোপে, পূর্বপদের দ্বিতীয়া বিভক্তি লোপে যে সমাস হয়, অর্থাৎ যে তৎপুরুষ সমাস হয় তাকে দ্বিতীয়া তৎপুরুষ সমাস বলে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি এই মুহূর্তে তোমাদের একটু মনোযোগ আকর্ষণ করছি যে আগের দ্বন্দ্ব সমাসের আলোচনায়
এবং প্রথম ক্লাসে সমাসের আলোচনায় বলেছি পূর্বপদ এবং পরপদের ধারণা দিয়েছি। আশা করি সে সম্পর্কে তোমাদের যথেষ্ট ধারণা আছে এবং ধারণা অর্জন করেছো। পূর্বপদ এবং উত্তরপদ জানা থাকলে সমাস বোঝা খুব সহজ হবে। তো আমি এইখানে দ্বিতীয় তৎপুরুষের একটি উদাহরণ দিয়ে বোঝাবার চেষ্টা করছি। যেমন ছেলে ভোলানো, এখানে এটি দ্বিতীয় তৎপুরুষ সমাস। যদি আমরা ব্যাস বাক্য করি তাহলে হবে ছেলেকে ভোলানো। যদি ব্যাস বাক্য করি তাহলে হবে ছেলেকে ভোলানো, ছেলে ভোলানো। তাহলে এখানে পূর্বপদ ছেলেকে, পূর্বপদ ছেলেকে এবং পরপদ বা উত্তরপদ ভোলানো। এখন পূর্বপদে ছেলের সাথে কে বিভক্তি যুক্ত হয়েছে, অর্থাৎ দ্বিতীয় বিভক্তি যুক্ত হয়ে সমাস নিষ্পন্ন পদে যে বিভক্তি লোপ পেয়েছে, অর্থাৎ এটি এখানে হবে এরূপ যে ছেলেকে ভোলানো, ছেলে ভোলানো সমাস নিষ্পন্ন হওয়ার পর এটি হয়েছে ষষ্ঠী দ্বিতীয় তৎপুরুষ, যেহেতু এখানে কে বিভক্তি লোপ পেয়েছে। এখানে দ্বিতীয় বিভক্তি কে লোপ পেয়ে হয়েছে ছেলে ভোলানো। ছেলে ভোলানো অর্থাৎ এটি হচ্ছে দ্বিতীয় তৎপুরুষ সমাস। এখন আলোচনা করব তৃতীয় তৎপুরুষ সমাস। এখন আলোচনা করব তৃতীয় তৎপুরুষ সমাস। তৃতীয় তৎপুরুষ সমাসের সঙ্গে এরকম পূর্বপদে তৃতীয় বিভক্তি লোপে যে সমাস হয়, অর্থাৎ যে তৎপুরুষ সমাস হয় তাকে তৃতীয় তৎপুরুষ সমাস বলে। তৃতীয় তৎপুরুষ সমাস অর্থাৎ তৃতীয় বিভক্তি যুক্ত থাকবে এই সমাসের সাথে। তা তৃতীয় বিভক্তিগুলো কি কি আমরা একটু জেনে নিই। তৃতীয় বিভক্তি হচ্ছে দ্বারা, দিয়া বা দিয়ে, কর্তৃক, এগুলো হচ্ছে তৃতীয় বিভক্তি। এবং এই বিভক্তি পূর্বপদের এই বিভক্তি লোপে যে সমাস হবে সেটি হবে তৃতীয় তৎপুরুষ সমাস। আমি একটু উদাহরণ দিয়ে আরেকটু ধারণাটা পরিষ্কার করে দেই। মন গড়া, এটি তৃতীয় তৎপুরুষ সমাস। মন গড়া এটি তৃতীয় তৎপুরুষ সমাস। এর ব্যাস বাক্য করলে এমন হবে যে মন দ্বারা গড়া বা মন দিয়ে গড়া। যদি আমরা ব্যাস বাক্য করি তাহলে কি হবে? মন দ্বারা গড়া, মন গড়া, মন গড়া। এখানে পূর্বপদ মন, মনের সাথে দ্বারা বিভক্তি যুক্ত হয়েছে, তৃতীয় বিভক্তি দ্বারা যুক্ত হয়েছে পূর্বপদের সাথে। কিন্তু যখন পদ নিষ্পন্ন হয়েছে সমস্ত পদ এসে শুধু মন গড়া হয়েছে, তৃতীয় বিভক্তি লোপ পেয়েছে। এটি তৃতীয় তৎপুরুষ সমাস। আমার মনে হয় আমি বোঝাতে পেরেছি, বুঝতে হয়তো কারো কষ্ট হয়নি। প্রিয় শিক্ষার্থী, এখন আমি আলোচনা করব চতুর্থী তৎপুরুষ সমাস। এখন আলোচনা করব চতুর্থী তৎপুরুষ সমাস। প্রথমে আমরা জেনে নিই চতুর্থী তৎপুরুষ সমাসের সংজ্ঞা। পূর্বপদের চতুর্থী বিভক্তি লোপে যে সমাস হয় তাকে চতুর্থী তৎপুরুষ সমাস বলে। আমরা আগের ক্লাসে বিভক্তি সম্পর্কে আমি আলোচনা করেছি এবং আমরা আগের ক্লাসে বিভক্তি সম্পর্কে ভালো ধারণা অর্জন করেছি। অবশ্যই বিভক্তি সম্পর্কে ভালো ধারণা থাকলে আমার মনে হয় তৎপুরুষ সমাস চিনতে কষ্ট হবে না।
বা তৎপুরুষ সমাস জানা সহজ হবে। যেমন একটু স্মরণ করে দিই প্রিয় শিক্ষার্থী, একটু মনোযোগ আকর্ষণ করছি যে দ্বিতীয়া বিভক্তিগুলো কে রে, তৃতীয়া বিভক্তি দ্বারা দেয়া কর্তৃক, চতুর্থী বিভক্তি আর দ্বিতীয়া বিভক্তি প্রায় একই রকম, সমাসের ক্ষেত্রে কিছুটা ভিন্ন। র এবং কে এবং নিমিত্ত বা জন্য পঞ্চমী বিভক্তি হইতে থেকেছে ষষ্ঠী তৎপুরুষ র এর সপ্তমী তৎপুরুষ এ অ বা অন্তস্থ তে। এখন একটু স্মরণ করিয়ে দিলাম, হয়তো বা অনেকের এই মুহূর্তে বিভক্তিগুলো স্মরণ নাও আসতে পারে, স্মরণ নাও থাকতে পারে, স্মরণে না আসতে পারে, সেজন্য আমি একটু স্মরণ করিয়ে দিলাম। এখন আমি আলোচনা করব চতুর্থী তৎপুরুষ। চতুর্থী তৎপুরুষের সংজ্ঞা এমন: পূর্বপদের চতুর্থী বিভক্তি লোপে যে সমাস হয়, অর্থাৎ যে তৎপুরুষ সমাস হয় তাকে চতুর্থী তৎপুরুষ সমাস বলে। এর বিভক্তি হচ্ছে কে, নিমিত্ত, জন্য। এখন আমরা আরেকটু পরিষ্কার করে নিই একটা উদাহরণের মাধ্যমে। যেমন হজ যাত্রা, এটি চতুর্থী তৎপুরুষ সমাস। এটার ব্যাস বাক্য করলে এমন হবে: হজের নিমিত্তে যাত্রা, হজ যাত্রা। এমন আরো শব্দ আছে: বসত বাড়ি, বসতের নিমিত্তে বা বসতের জন্য বাড়ি, বসত বাড়ি। আরাম কেদারা, আরামের জন্য কেদারা, আরাম কেদারা। এরকম অনেক শব্দ আছে, এদের সাথে জন্য নিমিত্ত যুক্ত হয়ে এগুলি চতুর্থী বিভক্তি, যে জন্য নিমিত্ত, এই চতুর্থী বিভক্তিগুলো যুক্ত হয়ে চতুর্থী তৎপুরুষ সমাস গঠিত হয়েছে। এখন এর ব্যাস বাক্য করলে কি হবে: হজের নিমিত্তে যাত্রা, হজ যাত্রা। বসতের জন্য, বসতের নিমিত্তে বা বসতের জন্য বাড়ি, বসত বাড়ি। এখানে বসতের সাথে র বিভক্তি এসেছে, অর্থাৎ চতুর্থী বিভক্তি এসেছে। যখন তৎপুরুষ সমাস সম্পন্ন হয়েছে, তৎপুরুষ সমাস গঠন করেছে, তখন চতুর্থী বিভক্তি লোপ পেয়েছে, অর্থাৎ র বিভক্তি বা এর বিভক্তি লোপ পেয়েছে। এখানে এসে বসত বাড়ি। হজের নিমিত্তে যাত্রা, হজ যাত্রা, এখানেও নিমিত্ত চতুর্থ বিভক্তি লোপ পেয়ে হয়েছে হজ যাত্রা। এরকম আরামের জন্য কেদারা, আরাম কেদারা, জন্য বিভক্তি লোপ পেয়েছে, আরাম কেদারা। সমস্ত পদে এসে আরাম কেদারা হয়েছে, অর্থাৎ এটি চতুর্থী তৎপুরুষ সমাস। এখন আমরা আলোচনা করব পঞ্চমী তৎপুরুষ সমাস। এখন আমি আলোচনা করব পঞ্চমী তৎপুরুষ সমাস। পঞ্চমী তৎপুরুষ সমাসের সংজ্ঞা এরকম: পূর্বপদের বিভক্তি লোপে, যে পূর্বপদের পঞ্চমী বিভক্তি লোপে যে সমাস হয় তাকে পঞ্চমী তৎপুরুষ সমাস বলে। পূর্বপদের পঞ্চমী বিভক্তি লোপে যে সমাস হয় তাকে পঞ্চমী তৎপুরুষ সমাস বলে। পঞ্চমী তৎপুরুষের পঞ্চমী বিভক্তিগুলো হইতে থেকে চেয়ে, একটু আগে আমি বলেছি প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের মনোযোগ আকর্ষণ করছি। আমি বিভক্তিগুলো দুইবার করে স্মরণ করে দিয়েছি। একটু আগে বলেছি পঞ্চমী বিভক্তিগুলো দ্বারা, দেয়া, কর্তৃক, দ্বারা, দেয়া বা দিয়ে, কর্তৃক, এগুলো হচ্ছে পঞ্চমী বিভক্তি। দ্বারা, দেয়া বা দিয়ে, কর্তৃক, এগুলি সবে পঞ্চমী তৎপুরুষ সমাসে পঞ্চমী বিভক্তি। আর এই বিভক্তিগুলো পূর্বপদেই যোগ হয়ে থাকে তৎপুরুষ সমাসে, এবং তৎপুরুষ সমাসের ব্যাস বাক্যে এইগুলো যুক্ত হয়ে থাকে। কিন্তু যখন তৎপুরুষ সমাস নিষ্পন্ন হয় তখন এগুলি লোপ পায়। পঞ্চমী বিভক্তিগুলো
লোপে তৎপুরুষ সমাস হয়, অর্থাৎ এগুলি পঞ্চমী তৎপুরুষ সমাসের ব্যাস বাক্যে দ্বারা দেয়া কর্তৃক ব্যবহৃত হয়। এখন আমরা একটা উদাহরণ দিয়ে একটু পরিষ্কার হয়ে নিই। যেমন বিলাত ফেরত, বিলাত ফেরত এটি পঞ্চমী তৎপুরুষ সমাস। এটি পঞ্চমী তৎপুরুষ সমাস। এর ব্যাস বাক্য করলে এমন হয়, বিলাত থেকে বা হতে ফেরত, বিলাত ফেরত। বিলাত ফেরতের ব্যাস বাক্য হচ্ছে বিলাত থেকে ফেরত বা বিলাত হতে ফেরত বা বিলাত থেকে ফেরত, বিলাত ফেরত। এখানে বিলাত পূর্বপদ, ফেরত উত্তরপদ বা পরপদ। এই বিলাত পূর্বপদের সাথে পঞ্চম বিভক্তি থেকে বা হতে যুক্ত হয়েছে, কিন্তু যখন সমাস নিষ্পন্ন হয়েছে অর্থাৎ তৎপুরুষ সমাস নিষ্পন্ন হয়েছে তখন এই থেকে বা হতে পঞ্চমী বিভক্তি লোপ পেয়েছে, তখন হয়েছে বিলাত ফেরত। এমন বিলাত ফেরত এরকম পঞ্চমী বিভক্তি লোপে তৎপুরুষ সমাস আরও আছে। যেমন স্কুল পালানো অর্থাৎ স্কুল থেকে পালানো, ঘর ছাড়া অর্থাৎ ঘর হতে ছাড়া, এরকম অনেক শব্দ আছে। এগুলো সবই পঞ্চমী তৎপুরুষ সমাস। এখন আমি আলোচনা করব ষষ্ঠী তৎপুরুষ সমাস। ষষ্ঠী তৎপুরুষ সমাস প্রথমে আমরা জেনে নেব ষষ্ঠী তৎপুরুষ সমাসের সংজ্ঞা, অর্থাৎ ষষ্ঠী তৎপুরুষ সমাস কি। পূর্বপদের অর্থাৎ ব্যাস বাক্যের পূর্বপদের বিভক্তি লোপে, ব্যাস বাক্যের ষষ্ঠী বিভক্তি লোপে বা পূর্বপদের ষষ্ঠী বিভক্তি লোপে যে সমাস হয় সেটি হচ্ছে ষষ্ঠী তৎপুরুষ সমাস। সেটি হচ্ছে ষষ্ঠী তৎপুরুষ সমাস। পূর্বপদের ষষ্ঠী বিভক্তি লোপে যে তৎপুরুষ সমাস হয় সেটি ষষ্ঠী তৎপুরুষ সমাস। ষষ্ঠী তৎপুরুষ সমাস। ষষ্ঠী তৎপুরুষ সমাসের উদাহরণ আমি পরে দিয়ে বোঝাবার চেষ্টা করছি। তার আগে জেনে নিই ষষ্ঠী বিভক্তিগুলো কি। ষষ্ঠী বিভক্তিগুলো কি কি? র, এর, এগুলো হচ্ছে ষষ্ঠী বিভক্তি। এগুলি পূর্বপদে ব্যবহৃত হয় এবং যখন তৎপুরুষ সমাস নিষ্পন্ন হয় বা সম্পন্ন হয় তখন এগুলো লোপ পায়। এই বিভক্তি ষষ্ঠী বিভক্তিগুলো লোপ পায়। একটি উদাহরণ দিলে আপনি হয়তো তোমাদের ধারণাটা একটু পরিষ্কার হবে। যেমন রাজপুত্র, যেমন রাজপুত্র এটি ষষ্ঠী তৎপুরুষ। রাজহাঁস, রাজহাঁস এটি ষষ্ঠী তৎপুরুষ সমাস। এরকমই রাজপথ এটি ষষ্ঠী তৎপুরুষ সমাস। এরকম আরও আছে মনের মানুষ, অর্থাৎ মন সাথে এর যুক্ত হয়েছে মনের মানুষ, মন মানুষ। মন মানুষ এর ব্যাস বাক্য করলে এরকম হয়, রাজার পুত্র, রাজপুত্র। এখানে রাজার সাথে র বিভক্তি যুক্ত হয়েছে, ষষ্ঠী বিভক্তি যুক্ত হয়েছে। একটু ব্যাস আমরা যদি এর ব্যাস বাক্য করি তাহলে আরেকটু ধারণা পরিষ্কার হবে। রাজার পুত্র, রাজপুত্র। এখানে হাঁসের রাজা, হাঁসের রাজা, রাজহাঁস, রাজহাঁস। এরকমই পথের রাজা, রাজপথ, পথের রাজা, রাজপথ। এরকম অনেক ষষ্ঠী বিভক্তিযুক্ত তৎপুরুষ সমাস আছে। ষষ্ঠী বিভক্তি আমি একটু বলি। এখানে পূর্বপদ রাজা,
পরপদ পুত্র, এখানে পূর্বপদ হাঁসের বা হাঁস, এখানে পরপদ রাজা, এখানে পূর্বপদ পথের। অর্থাৎ এখানে রাজার সাথে রস ষষ্ঠী বিভক্তি যুক্ত হয়েছে, হাঁসের সাথে রস ষষ্ঠী বিভক্তি যুক্ত হয়েছে, পথের সাথে রস ষষ্ঠী বিভক্তি যুক্ত হয়েছে। এখন যদি বলি মনের মানুষ, এখানে মনের সাথে এর বিভক্তি যুক্ত হয়েছে মনের মানুষ। এইগুলি সবই ষষ্ঠী সমাস, ষষ্ঠী তৎপুরুষ সমাস। রাজপুত্র, রাজহাঁস, রাজপথ এগুলি সবই ষষ্ঠী তৎপুরুষ সমাস। ব্যাস বাক্যে র বিভক্তি যুক্ত হয়েছে, কিন্তু সমাস নিষ্পন্ন হবার পর, অর্থাৎ তৎপুরুষ সমাস নিষ্পন্ন হবার পর এগুলো লোপ পেয়ে রাজপুত্র, রাজহাঁস এবং পথের রাজা এগুলো সবই ষষ্ঠী তৎপুরুষ সমাস। যেহেতু এখানে বিভক্তি লোপ পেয়েছে, আমি ষষ্ঠী তৎপুরুষের সংজ্ঞায় বলেছি যে পূর্বপদে ষষ্ঠী বিভক্তি লোপে যে সমাস হয় সেটি হচ্ছে ষষ্ঠী তৎপুরুষ সমাস। এখন আমি আলোচনা করব সপ্তমী তৎপুরুষ সমাস। সপ্তমী তৎপুরুষ সমাস, সপ্তমী তৎপুরুষ সমাস এর সংজ্ঞা এরকম: পূর্বপদে সপ্তমী বিভক্তি লোপে যে সমাস, যে সমাস হয় বা তৎপুরুষ সমাস হয় তাকে সপ্তমী তৎপুরুষ সমাস বলে। পূর্বপদের সপ্তমী বিভক্তি লোপে যে তৎপুরুষ সমাস হয় তাকে সপ্তমী তৎপুরুষ সমাস বলে। সপ্তমী বিভক্তিগুলো, এই সমাসের বিভক্তিগুলো একটু আগে বলেছি, প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি সেগুলো স্মরণ আছে, একটু আগে আমি স্মরণ করে দিয়েছি। এর বিভক্তিগুলো হচ্ছে এ, অন্তস্থ, ব, এ, এগুলো হচ্ছে সপ্তমী বিভক্তি, এবং এই বিভক্তি যোগেই তৎপুরুষ সমাস নিষ্পন্ন হয়। বিভক্তি ব্যাস বাক্য গঠিত হয় এবং তৎপুরুষ সমাস নিষ্পন্নের সময় এগুলো লোপ পায়। আমি একটু উদাহরণ দিয়ে আর ধারণাটা পরিষ্কার করার চেষ্টা করছি। যেমন গাছ পাকা, গাছ পাকা এটি হচ্ছে সপ্তমী তৎপুরুষ সমাস। গাছ পাকা সপ্তমী তৎপুরুষ সমাস। এর ব্যাস বাক্য করলে বিভাগ বিগ্রহ বাক্য এরকম হবে যে গাছে পাকা, গাছে পাকা, গাছ পাকা, গাছ পাকা। এটি পূর্বপদ হচ্ছে গাছে, গাছের সাথে এ বিভক্তি যুক্ত হয়েছে, অর্থাৎ সপ্তমী বিভক্তি যুক্ত হয়েছে। কিন্তু তৎপুরুষ সমাস নিষ্পন্ন হবার সময় এই সপ্তমী বিভক্তি লোপ পেয়েছে। এখানে আমরা দেখতে পাচ্ছি এখানে সপ্তমী বিভক্তি এ আছে, গাছের সাথে এ বিভক্তি যুক্ত হয়েছে। এখানে গাছ, এখানে সপ্তমী বিভক্তি লোপ পেয়ে গাছ পাকা হয়েছে। যেহেতু এখানে আমি আগে বলেছি যে পূর্বপদের যে সপ্তমী বিভক্তি আছে, এই পূর্বপদের সপ্তমী বিভক্তি লোপ পেয়ে যে সমাস গড়তে হবে সেটি হচ্ছে তৎপুরুষ সমাস। অর্থাৎ তাহলে গাছ পাকা হচ্ছে তৎপুরুষ সমাস। ঘোড়ায় গাড়ি টানে, ঘোড়ায় গাড়ি টানে, এগুলি সবই তৎপুরুষ সমাস। আমি এখন আলোচনা করব ন তৎপুরুষ সমাস। 7 নম্বর তৎপুরুষ সমাস হচ্ছে ন তৎপুরুষ সমাস। ন তৎপুরুষ সমাসের সংজ্ঞা একটু আমি ধারণাটা পরিষ্কার করার চেষ্টা করছি। ন এটি হচ্ছে অব্যয় বাচক, ন হচ্ছে একটি না বাচক অব্যয়। এটি দ্বারা না, নেই, নাই, নয় এর অর্থ বোঝায়। অর্থাৎ ন অব্যয়টি পূর্বে বসে যে তৎপুরুষ সমাস গঠিত হয় সেটি হচ্ছে ন তৎপুরুষ সমাস। আমি আরেকবার বলছি যে ন অব্যয়টি পূর্ব পদে বসে বা পূর্বে বসে, পূর্ব পদে নয়, পূর্বে বসে যে তৎপুরুষ সমাস হয় সেটি হচ্ছে ন তৎপুরুষ সমাস। একটু উদাহরণ দিলেই আমাদের ধারণা অবশ্যই পরিষ্কার হবে। আমিও চেষ্টা করছি উদাহরণ দেবার। সেটি হচ্ছে যেমন
অনাদর, অনাদর, অনাচার, এরকম আরও অনেক শব্দ আছে। অনাচার, নাতি দীর্ঘ, বেসরকারি, বেতাল, এরকম অনেক শব্দ আছে। ন তৎপুরুষ যোগে, ন অব্যয় যোগে তৎপুরুষ সমাস গঠিত হয়েছে। যদি এর ব্যাস বাক্য করা হয় তাহলে এরকম হবে ন আদর অনাদর, ন আদর অনাদর, ন আচার অনাচার, নেই তাল বেতাল, যেমন বেসরকারি, এটা হবে নয় সরকারি বেসরকারি। নাতি দীর্ঘ, ন দীর্ঘ বা নয় দীর্ঘ, নাতি দীর্ঘ, এরকমই অনেক শব্দ আছে যেগুলো ন তৎপুরুষ সমাস। এখন আমি আলোচনা করব উপপদ তৎপুরুষ সমাস। উপপদ তৎপুরুষ সমাস, উপপদ তৎপুরুষ সমাসের সংজ্ঞা হচ্ছে এমন: কৃদন্ত পদের সাথে কৃত প্রত্যয় যুক্ত হয়ে যে সমাস গঠিত হয়, অর্থাৎ যে তৎপুরুষ সমাস গঠিত হয় সেটি হচ্ছে উপপদ তৎপুরুষ সমাস। কৃদন্ত পদ বা ক্রিয়ামূলের সাথে উপপদ যুক্ত হয়ে যে সমাস গঠিত হয় সেটি উপপদ তৎপুরুষ সমাস। কৃদন্ত পদ সম্পর্কে আমাদের ধারণা থাকে বা ক্রিয়ামূল সম্পর্কে ধারণা থাকে, আমরা এর আগে জেনেছি যে ক্রিয়ামূলকেই ধাতু বলে, অর্থাৎ ক্রিয়ার মূল অংশকে ধাতু বলে। ক্রিয়ার মূল অংশ হচ্ছে যেটাকে আর ভাঙা যায় না, যে ক্রিয়াকে আর খাটো করা বা ছোট করা যায় না এবং মূল অংশে এসে দাঁড়িয়ে যায়, সেটা হচ্ছে ক্রিয়ামূল বা ধাতু। এর সাথে যে কৃত প্রত্যয় যুক্ত হয়ে যে সমাস গঠিত হয় সেটি হচ্ছে উপপদ তৎপুরুষ সমাস। উদাহরণ দিয়ে আমি ধারণাটা একটু পরিষ্কার করার চেষ্টা করছি। যেমন জলচর, জলচর, জলদ, পকেটমার, এরকম আরও অনেক উপপদ তৎপুরুষ আছে। আমি মাত্র কয়েকটি এখানে বোঝার জন্য উপস্থাপন করেছি। তো প্রিয় শিক্ষার্থী, জলচর এটি হচ্ছে তৎপুরুষ উপপদ তৎপুরুষ। এদের ব্যাস বাক্য করলে এমন হবে: জলে চরে যা, জলচর। জলে চরে যে বা জলে চরে যা, জলচর। জলচর, জলদ, জল দেয় যে, জলদ, অর্থাৎ মেঘ। জল দেয় কে? মেঘ। মেঘ হচ্ছে জলদ, অর্থাৎ জল দেয় যে জলদ। এখানে যা, যে, এগুলোর উপপদ তৎপুরুষে এসেছে, অর্থাৎ উপপদ তৎপুরুষ হিসাবে এখানে ক্রিয়ার সাথে যুক্ত হয়েছে। পকেট মারে যে, পকেট মারে, আমি একটু পরিষ্কার করে দিই। পকেট মারে যে, পকেট মারে যে, পকেট মার। এখানে পকেট, এখানে মারে, মারাটা হচ্ছে ক্রিয়া, মারাটা হচ্ছে ক্রিয়া। এর সাথে যে প্রত্যয় যুক্ত হয়েছে হয়ে উপপদ তৎপুরুষ গঠিত হয়েছে, উপপদ তৎপুরুষ হয়েছে। এখন আমি আলোচনা করব অলুক তৎপুরুষ। এখন আমি আলোচনা করব অলুক তৎপুরুষ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি আবারও তোমাদের মনোযোগ আকর্ষণ করছি। আগের দ্বন্দ্ব সমাসের আলোচনায় অলুক দ্বন্দ্ব সম্পর্কে যে ধারণা দিয়েছিলাম সেটি হচ্ছে এরূপ যে ব্যাস বাক্যে এদের বিভক্তি লোপ না পেয়ে সরাসরি সমস্ত পদে চলে আসে,
বা সরাসরি একইভাবে সমস্ত পদে এসে সমাস নিষ্পন্ন হয়, এটি অলুক সমাস। সেটি যদি দ্বন্দ্ব সমাসের নিয়মে হয় তাহলে অলুক দ্বন্দ্ব, যদি তৎপুরুষ সমাসের নিয়মে হয় তাহলে সেটা হবে অলুক তৎপুরুষ সমাস। এখানে আমি আলোচনা করছি অলুক তৎপুরুষ সমাসের আলোচনা করছি। এখানে অলুক তৎপুরুষ সমাস সম্পর্কে আমি এর সংজ্ঞাটা এভাবে দিই, অলুক তৎপুরুষ সমাস অর্থাৎ এরা ব্যাস বাক্যে বা বিগ্রহ বাক্যে যেভাবে থাকে ঠিক সেইভাবেই সমাস নিষ্পন্ন হয়, সেভাবে সমাস গঠন করে, অর্থাৎ সমস্ত পদে চলে আসে কোনো বিভক্তি ছাড়াই, কোনো বিভক্তি লোপ ছাড়াই, অর্থাৎ কোনো বিভক্তি লোপ হয় না। এগুলো হচ্ছে অলুক সমাস। সেটি যদি দ্বন্দ্ব সমাসের নিয়মে হয় তাহলে অলুক দ্বন্দ্ব, যদি তৎপুরুষ সমাসের নিয়মে হয় তাহলে অলুক তৎপুরুষ। আমি অলুক তৎপুরুষ সম্পর্কে আলোচনা করছি বিধায় আমি এখানে কয়েকটি অলুক তৎপুরুষের উদাহরণ দিয়ে ধারণাটা একটু পরিষ্কার করে দিই। যেমন গরুর গাড়ি, গরুর গাড়ি, ঘোড়ার ডিম, সাপের পা। গরুর গাড়ি, ঘোড়ার ডিম, সাপের পা এগুলো সবই অলুক তৎপুরুষ। যদি এগুলোর ব্যাস বাক্য করা হয় তাহলে এরকম হবে যে গরুর গাড়ি ব্যাস বাক্যে গরুর গাড়ি এবং উপপদ তৎপুরুষ এসে হয়েছে গরুর গাড়ি। সাপের পা ব্যাস বাক্যে সাপের পা, উপপদ তৎপুরুষে সাপের পা, ব্যাস বাক্যে ঘোড়ার ডিম এবং উপপদ তৎপুরুষে এসেছে বা উপপদ তৎপুরুষে ঘোড়ার ডিম বা গরুর গাড়ি, সাপের পা, এইভাবেই সমাস নিষ্পন্ন হয়েছে কোনো বিভক্তি লোপ ছাড়াই। এখানে একটু বলি, যেমন সাপের পা, ব্যাস বাক্যে সাপের পা, কিন্তু উপপদ তৎপুরুষে এসে হয়েছে সেই একই শব্দ সাপের পা। এখানে সাপের পা ব্যাস বাক্যে সাপের পা এবং উপপদ তৎপুরুষেও সাপের পা, অর্থাৎ সাপের পা নিষ্পন্ন হয়েছে, উপপদ তৎপুরুষ সমাস নিষ্পন্ন হয়েছে, সেখানেও সাপের পা, অর্থাৎ এখানে বিভক্তি ছাড়াই সমাস নিষ্পন্ন হয়েছে। এটি অলুক তৎপুরুষ সমাস। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি আমি সমাস তৎপুরুষ সমাস থেকে যে আলোচনাগুলো করেছি যদি মনোযোগ থাকে তাহলে আমার মনে হয় বোঝার, আমার ক্লাসের প্রতি যদি মনোযোগ থাকে তাহলে আমার মনে হয় তোমাদের বুঝতে সমস্যা হওয়ার কথা নয়। আমি আলোচনা করেছি তৎপুরুষ সমাস কি, তৎপুরুষ সমাস কত প্রকার, কী কী, সেগুলো একইভাবে ধারাবাহিকভাবেই আলোচনা করেছি। চেষ্টা করেছি উদাহরণের সাহায্যে সেগুলো বুঝিয়ে দেবার বা বোঝাবার আমার মতো করে চেষ্টা করেছি। এখন তোমাদের বাড়ির জন্য কাজ থাকবে তৎপুরুষ সমাস কি, তৎপুরুষ সমাস কত প্রকার, প্রত্যেকটি তৎপুরুষ সমাসের দুটি করে উদাহরণ লিখবে। পরিশেষে তোমাদের প্রতি আমাদের নির্দেশ থাকবে, প্রতিদিন যে অনলাইন ক্লাসগুলো তোমরা দেখছো, যে বিষয়গুলো অনলাইন ক্লাসের সাথে যুক্ত থাকছো, সেই বিষয়ের প্রত্যেকটি প্রশ্ন তোমরা খাতায় লিখবে এবং বাড়িতে বারবার অনুশীলন করবে। এবং তোমাদের প্রতি আমাদের আরেকটু নির্দেশনা থাকবে, সবাই ঘরে থাকবে, খুব প্রয়োজন ছাড়া বাইরে যাবে না। খুব প্রয়োজনে যদি বাইরে যেতে হয় মাস্ক ব্যবহার করবে, যতটা সম্ভব হয় ঘরে থাকার চেষ্টা করবে এবং আমাদের অনলাইনের ক্লাসের সাথে যুক্ত থাকবে। সবাইকে আমার শুভেচ্ছা পুনরায় এবং সবার প্রতি দোয়া ও আশীর্বাদ। সবাইকে ধন্যবাদ।
কি করবো সুন্দর আলোচনা ঘোরার থেকে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি আমার পাঠের প্রায় শেষ দিকে চলে আসছি। এই মুহূর্তে আমার নির্দেশনা থাকবে তোমাদের প্রতি, তোমরা যতটা সম্ভব ঘরে থাকবে, ঘরে থাকার চেষ্টা করবে। নিতান্ত প্রয়োজন ছাড়া বাইরে যাবে না, এবং বাইরে গেলে মাস্ক ব্যবহার করে যাবে, মাস্ক ছাড়া কেউ বাইরে যাবে না। তো সবাইকে আমার দোয়া ও আশীর্বাদ এবং সবাইকে ধন্যবাদ।